expect in the final exam. ওকে, সো তোমাদের প্রথম ক্লাস শুরু হয়েছিল ইন্ট্রোডাকশন, যেটা আমরা এখানে আমরা ডিসকাস করেছি যে কম্পোজিট ম্যাটেরিয়াল জিনিসটা আসলে কি। বেসিক্যালি কম্পোজিট ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের কম্বিনেশন অফ ফাইবার এবং ম্যাট্রিক্স, এবং দুইটার প্রপার্টি হচ্ছে ডিফারেন্ট। ম্যাট্রিক্সের ভিতরে ফাইবার গুলা থাকে এবং সেগুলো একসাথে একটা কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করে, এবং এদের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে দে ডু নট ডিসলভ অর ব্লেন্ড ইনটু ইচ আদার। এটা হচ্ছে তাদের একটা ক্যারেক্টারিস্টিক। সো ফাইবার হয় ইউজুয়ালি স্টিফ এবং ম্যাট্রিক্স হয় উইক। অলসো আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম যে অ্যাডভান্সড কম্পোজিটের এক্সাম্পল হচ্ছে গ্রাফাইট ইপক্সি, কেভলার ইপক্সি, বোরন অ্যালুমিনিয়াম, এই ধরনের অনেক ধরনের কম্পোজিট হয়। এর মধ্যে ইপক্সিটা হচ্ছে ম্যাট্রিক্স, এর গ্রাফাইট হচ্ছে ফাইবার। এদের সাধারণত অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে এদের হেভি ইউজ হয়, এবং এর হাই স্ট্রেংথ থাকে ফাইবারের, এবং স্টিফনেস অনেক হাই থাকে, এবং এদেরকে যেটা বাইন্ড করে সেই ম্যাট্রিক্স সেটার কম্পারেটিভলি উইক প্রপার্টি থাকে। অ্যালয়ের সাথে আমরা বলেছিলাম যে কম্পোজিটের মেইন ডিফারেন্স কি। অ্যালয় হচ্ছে তাদের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হবে, সলিউশন একটা একটার মধ্যে মিশে যায়, ডিস্টিং কোনো ফেজ থাকে না। বাট কম্পোজিট হচ্ছে ডিস্টিংক্টলি আমরা ফাইবার এবং ম্যাট্রিক্স আইডেন্টিফাই করতে পারি। যেমন এর আগে একটা ফিগার দেখানো হয়েছিল, যেমন ধরো এই যে আমরা যদি মাইক্রোগ্রাফ বা এসিএম ইমেজ দেখি, তাহলে ম্যাট্রিক্স এবং ফাইবার দুটোকে আলাদা করে দেখতে পারবো। এগুলো হচ্ছে আমাদের মানে কম্পোজিট ফাইবার এবং কম্পোজিট এবং অ্যালয়ের মধ্যে ডিফারেন্স। এবং আমরা যদি কম্পোজিটের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখি ইন্ডিভিজুয়ালি, ফাইবারের স্ট্রেস স্ট্রেন রেসপন্স হচ্ছে স্টিফার, ফাইবার হচ্ছে দিস দিস ওয়ান ইজ ফাইবার। তার তুলনায় ম্যাট্রিক্সের হচ্ছে লেস স্টিফ, আমরা এর স্টিফনেস আমরা মেজার করতে পারি বাই মেজারিং দিস। কম্পোজিট হচ্ছে জেনারেলি এদের মাঝামাঝি একটা থাকে। আর এটা আমরা পরে ডিসকাস করবো। কম্পোজিটের ফেইলিয়ার দেখছি আমরা এখানে যে ফাইবার যেখানে ফেল করছে সেই একই শ্রেণী কম্পোজিট ফেল করে, কারণ এটা ফাইবার যখন ফেল করে গেছে এরপরে আর আসলে কম্পোজিট ওর স্ট্রেন নিতে পারে না। আমাদের জেনারেলি আমরা যদি চিন্তা করি পারে, বাট জেনারেলি ফাইবার যেই স্ট্রেনে ফেল করে আমরা সেটাকে কম্পোজিট ফেল স্ট্রেন ধরে নিই। এটা এই ধরনের ডায়াগ্রাম থেকে আমরা বলতে পারি। দেন আমরা ডিসকাস করেছিলাম যে আসলে কম্পোজিট আমরা কেন ইউজ করব। মেইনলি হচ্ছে কিছু আনইউজুয়াল প্রপার্টি থাকে, যেটা একটা বলা হয়েছিল যে কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, যেটা হচ্ছে কখনো কখনো আমাদের নেগেটিভ অথবা ভেরি স্মল আমরা ডিজাইন করতে পারি, যেগুলো আমাদের হাই লো টেম্পারেচার বা টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেখানে খাই। যেমন আমরা একটা স্পেস ক্রাফট গ্রাউন্ড থেকে স্যাটেলাইটে পাঠাচ্ছি, গ্রাউন্ডে হচ্ছে লো হাই টেম্পারেচার, আবার গ্রাউন্ড থেকে মানে ইয়েতে পাঠাচ্ছি স্ট্র্যাটোস্ফিয়ার বা উপরে পাঠাচ্ছি, তো সেখানে উপরে অনেক টেম্পারেচার অনেক লো থাকে, গ্রাউন্ডে অনেক হাই থাকে। তো সেই ধরনের হাই টেম্পারেচার গ্রেডিয়েন্টের জন্য আমাদের যেই সিস্টেম গুলো আছে সেগুলোর ডিজাইন করতে এমন ভাবে যাতে খুব বেশি ডিমেনশনাল চেঞ্জ না, এই ধরনের প্রপার্টি অ্যাকোমোডেট করতে পারে শুধুমাত্র কম্পোজিটস। এছাড়াও যেটা মেইন বলা হয়েছিল যে আমাদের মডার্ন যেই এয়ারক্রাফট আছে তার মোস্ট অফ দেম অ্যাবাউট 50% আর কম্পোজিটস, এবং মেইন কারণ হচ্ছে যে কম্পোজিট ক্যান রিডিউস দ্য ওয়েট অফ দ্য এয়ারক্রাফট, অ্যান্ড ইন টার্ন এটা আমাদের যে ফুয়েল কস্ট সেটা রিডিউস করে। সো এরপরে আমরা বলছিলাম যে আসলে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ কম্পোজিট কি। এটা আমরা দেখিয়েছিলাম যে একটা কম্পোজিটের ম্যাস তত একটা বারের ম্যাস তত কম হবে তার এই যে ই বাই রো এই রেশিওটা যত হাই হবে। সো আমাদের ই বাই রো এই রেশিওটাকে বলা হয় স্পেসিফিক মডুলাস, এবং এই স্পেসিফিক মডুলাসটা যত হাই হবে একটা বারের mass for a certain amount of displacement u তত কম হবে। এবং আমরা এটা দেখি যে আমাদের কম্পোজিটের ক্ষেত্রে এই স্পেসিফিক মডুলাসটা অনেক লো কম্পেয়ার টু অনেক হাই কম্পেয়ার টু আদার মনোলিথিক ম্যাটেরিয়ালস। স্টিলের জন্য এটা 0.02 আর কম্পোজিট গ্রাফাইট ফাইবারের জন্য 0.1।
সো এরপরে আমরা দেখেছিলাম যে আরো মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যেমন কলাম বাকলিং এর জন্য এই রেশিওটা কিরকম হবে, বা বেন্ডিং এর জন্য কি, সরি, মিনিমাম ডিফেক্ট আন্ডার বেন্ডিং কি হবে বিমের মধ্যে, ই বাই ই টু দি পাওয়ার 0.5 বাই রো, ই টু দি পাওয়ার 1/3 বাই রো। সো এই ধরনের স্পেসিফিক মডুলাসটা হচ্ছে আমরা দিয়ে বলতে পারি যে একটা কম্পোজিট আসলে নর্মাল যে আমরা ম্যাটেরিয়াল আমরা নেচারে পাই, স্টিল, অ্যালুমিনিয়াম, সেগুলো হচ্ছে লাইট ওয়েট হয়, এবং যত বেশি লাইট ওয়েট হবে সেম অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট অর ডিফ্লেকশন আমাদেরকে দিতে পারবে কম্পোজিট অ্যাট এ মাচ লাইটার ওয়েট। কিছু ডিসঅ্যাডভান্টেজ বলা হয়েছিল, যে হাই কস্ট অফ ফ্যাব্রিকেশন, ছাড়াও আরো কিছু প্রবলেম ছিল, এবং ডিফিকাল্টি ইন রিপেয়ারিং, ফ্র্যাকচার চিন্তা করলে কম্পোজিট ইজ ভেরি ব্যাড এট ফ্র্যাকচার। আমরা ডায়াগ্রামে দেখেছিলাম যে কম্পোজিট হচ্ছে এখানে থাকে কম্পেয়ার টু স্টিল, যেটা বেশ ভালো ফ্র্যাকচার রেজিস্ট্যান্স প্রপার্টিজ। এরপর আমরা কিছু কম্পোজিটের একটা জিনিস বলছিলাম, যে ফাইবার গুলো কেন খুব থিন হয়, এর মাল্টিপল কারণ বলা হয়েছিল, যে একটা মেইন কারণ হচ্ছে ম্যাটেরিয়াল ফ্ল। যত থিক হবে ম্যাটেরিয়াল ফ্ল তত বাড়বে, যত থিন হবে অকার করার ফ্ল অকার করার চান্স তত কমবে। সো এনিওয়ে, যত থিঙ্ক থিক হবে, যত থিন হবে ফ্ল হওয়ার চান্স তত কমবে। সো এই কারণে হচ্ছে এটা একটা রিজন যে ফাইবার গুলো খুব থিন করা হয়। এছাড়াও হচ্ছে আর রিজন হচ্ছে যে আমাদের যত বেশি সারফেস এরিয়া বাড়বে ফাইবার ম্যাট্রিক্স ইন্টারফেসে, যত এরিয়া যত যত বেশি হবে তত আমাদের লোড ট্রান্সফারটা তত বেশি হবে, এবং আমরা দেখিয়েছিলাম যে যত থিন ফাইবার ইউজ করা যায় সেই ফাইবার ম্যাট্রিক্স ইন্টারফেস এরিয়াটা তত বাড়ে, ইউজিং ভেরি সিম্পল ফর্মুলা। এছাড়া আমরা দেখিয়েছিলাম যে বিম বেন্ডিং এর ফর্মুলা থেকে যে ফ্লেক্সিবিলিটি নামে একটা টার্ম আছে, এই ফ্লেক্সিবিলিটিটা আমরা দেখিয়েছিলাম যে আমাদের ডায়ামিটারের টু দ্য পাওয়ার 4 এর সাথে ইনভার্সলি রিলেটেড। সো যত কম এর ডায়ামিটার হবে তত বেশি ফ্লেক্সিবল হবে। সো এটাও একটা আমাদের ডাক্টিলিটি ইনক্রিজ করতে সাহায্য করে, বা বেন্ড উইদাউট ব্রেকিং, এই ধরনের ক্যারেক্টারিস্টিক দিয়ে আমাদের থিন যে ফাইবার হয় সেটা। এরপরে আমরা কিছু ফাইবার মানে কিভাবে চুজ করব সেগুলো ডিসকাস করেছিলাম, যে সরি, কম্পোজিট কিভাবে চুজ করব, ফাইবার ফ্যাক্টর, ম্যাট্রিক্স ফ্যাক্টর, তাদের ইন্টারফেস ফ্যাক্টর নিয়ে ডিসকাস করেছিলাম। এবং আমরা দেখেছিলাম যে লং কন্টিনিউয়াস ফাইবার লেন্থ ইজ গুড, ইজি টু ওরিয়েন্ট এন্ড প্রসেস, বাট সাধারণত আমরা এটা করাটা কিন্তু ডিফিকাল্ট। সো অনেক হাই কস্ট লাগে, হাই ইনভেস্টমেন্ট লাগে। সো শর্ট ফাইবার, সেগুলা যখন বাল্ক প্রোডাকশন করা হয়, বা আমাদের এত হাই প্রোডাকশন ফ্যাসিলিটি না থাকে, শর্ট ফাইবার আমরা ইউজ করি, ইজি টু ওয়ার্ক উইথ, ফার্স্ট সাইকেল উইথ ফ্যাব্রিকেশন প্রসিডিউরস। তার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাইবারস যে ডিরেকশনে ওরিয়েন্ট করা হয়, এটা আমরা জানি যে আমাদের একটা ফাইবার যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সেই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তার সবচেয়ে বেশি স্টিফনেস এবং স্ট্রেংথ থাকে, অন্যান্য অ্যাঙ্গেলে তার স্টিফনেস এবং স্ট্রেংথ কম হবে। আর সবচেয়ে বেশি যে শেপে ইউজ করা হয় কম্পোজিট, সেটা হচ্ছে সার্কুলার, হেক্সাগন এবং স্কোয়ার শেপ ফাইবার ইউজ করা হয়। এরপর আমরা দেখেছিলাম যদি ইন্টারফেস কিছু ফ্যাক্টর থাকে, অবভিয়াসলি ফাইবার এবং ম্যাট্রিক্স এর ইন্টারফেস যত স্ট্রং হবে তত ভালো লোড ট্রান্সফার হবে। তো মাল্টিপল টাইপ অফ ইন্টারফেস কন্ডিশন ডিসক্রাইব করা হয়েছিল, লাইক কেমিক্যাল বন্ড, এরপরে মেকানিক্যাল বন্ড, রিয়াকশন বন্ড। কেমিক্যাল বন্ড হচ্ছে এদের মধ্যে কেমিক্যাল একটা রিয়াকশন হবে, মেকানিক্যাল বন্ড হচ্ছে এদের মধ্যে রাফনেস বা এচিং এভাবে হয়, আর রিয়াকশন বন্ড হচ্ছে এদের মধ্যে একটা ডিসলভ করবে, একটা একটা ডিফিউজ করবে। সো এরপরে আমরা ডিসকাস করেছিলাম যে কম্পোজিটের ক্লাসিফিকেশন, তো মাল্টিপল টাইপ অফ ক্লাসিফিকেশন আমরা বলেছিলাম, যে ডিপেন্ডিং অন জিওমেট্রি অফ দ্য রিএনফোর্সমেন্ট, দ্যাট ইজ আমাদের ফাইবারটা কি রিএনফোর্সমেন্ট কি এরকম পার্টিকল নাকি প্লেট না ফাইবার বা ন্যানো কম্পোজিট, অথবা আমাদের ম্যাট্রিক্সটা কি দেওয়া হচ্ছে, পলিমার, মেটাল, সিরামিক অর কার্বন, যেগুলো ডিপেন্ড করে আমরা মাল্টিপল টাইপ অফ ক্লাসিফিকেশন করতে পারি, এবং সেটা আমরা করেছিলাম। সো এরপরে আমরা মাল্টিপল টাইপ অফ ফাইবার, সরি, পার্টিকুলেট, ফ্লেক এবং ফাইবার কম্পোজিট দেখিয়েছিলাম, এবং এটা
বলা হয়েছিল যে আসলে কোনটা কিরকম। সো ফাইবার কম্পোজিট সাধারণত reinforced by short and অথবা long continuous fibers এর মধ্যে কোর্স মেইনলি ফাইবার কম্পোজিট নিয়েই করা হচ্ছিল। যে পার্টিকুলার প্লেট কম্পোজিট সেটা আমাদের ফোকাস। সো এরপর হচ্ছে আমরা দেখেছিলাম যে ফাইবারের স্ট্রেংথ কিভাবে ডিটারমিন করা হয়, দুইটা মেথড আমরা ডিসকাস করেছি, ASTM D3379889 স্ট্যান্ডার্ড প্রসিডিওর, আর এটা হচ্ছে টেম্পারেচারের সাথে এর প্রপার্টি কিভাবে মেজার করি সেটা ওয়েট ডিফ্লেকশন মেথড। ভেরি সিম্পল, মাল্টিপল ওয়েট দেওয়া হচ্ছে এবং বিভিন্ন টেম্পারেচারে ফার্নেসে নিয়ে সেটার ডিফ্লেকশন মেথড করা হয়। এরপর হচ্ছে আমরা ডিসকাস করেছিলাম যে ফাইবার কম্পোজিট, কন্টিনিউয়াস ফাইবার কম্পোজিটের কিছু ক্লাসিফিকেশন। সো কন্টিনিউয়াস ফাইবার বলতে বোঝাচ্ছে যে ফাইবার গুলো কন্টিনিউয়াস এবং মাল্টিপল ল্যামিনা স্ট্যাক করা হয়, যেটা আমরা পরে ডিসকাস করেছি যে ল্যামিনা স্ট্যাকিং ইজ ইম্পর্টেন্ট ফর টেইলরিং দ্য প্রপার্টি অফ দ্য কম্পোজিট। ডিজাইনার সিলেক্ট করতে পারে যে কিভাবে আমরা স্ট্যাক করব যাতে আমরা একটা আমাদের ডিজায়ার্ড প্রপার্টি লাইক ডিফ্লেকশন অর স্ট্রেংথ আমরা নিতে পারি। এছাড়া আমরা ওভেন কম্পোজিট নিয়ে একটু কথা বলছিলাম। ওভেন কম্পোজিট হচ্ছে একটা ফ্যাব্রিক থাকে যে ইনস্টেড অফ ইউনিডিরেকশনাল ল্যামিনা অর ফাইবার সেগুলোকে উইভ করা হয় বা একটা ফ্যাব্রিকের মতো বানানো হয়, টেক্সটাইল বা ফ্যাব্রিক। এরপরে সেগুলোকে ম্যাট্রিক্সে রাখা হয় এবং এই ধরনের ওভেন কম্পোজিটের একটা এক্সাম্পল ছিল হচ্ছে আমাদের কেভলার। কেভলার ছিল যে এই যে ওভেন কম্পোজিট সেটার ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স অনেক ভালো এবং আমরা বলছিলাম যে আমাদের যখন ব্যালিস্টিক কি বলে বুলেট প্রুফ যেসব ভেস্ট সেখানে কেভলার ইউজ করা হয়, সেটা এক ধরনের ওভেন কম্পোজিট। এছাড়া চপ ফাইবার কম্পোজিট নিয়ে কথা বলা হয়েছে এবং হাইব্রিড কম্পোজিট নিয়ে কথা বলা হয়েছে। এছাড়া মাল্টিপল টাইপ অফ প্লাই কন্ডিশন, একটা কম্পোজিটের মধ্যে মাল্টিপল টাইপ অফ কম্পোজিট থাকতে পারে, যেমন গ্লাস ইপক্সি থাকতে পারে, কিছু লেয়ার কিছু থাকতে পারে গ্রাফাইট ইপক্সি, অথবা যেটা বলা হয়েছে যে দুই ধরনের ফাইবার থাকতে পারে সেম প্ল্যান্ট, এর উপর ডিপেন্ড করে মাল্টিপল ক্লাসিফিকেশন করা হয়েছে। এরপর ন্যানো কম্পোজিট, বায়ো কম্পোজিট, জুট পলিমার সব বলা হয়েছিল। এগুলো ছিল হচ্ছে আমাদের কি ধরনের ফাইবার আছে আমাদের কম্পোজিট সেটার উপর ডিপেন্ড করে একটা ডেসক্রিপশন। বাট আমরা যদি ম্যাট্রিক্স কি আছে এটার উপর ডিপেন্ড করে ডেসক্রাইব করতে চাই, আমাদের কম্পোজিট গুলো হতে পারে বিভিন্ন টাইপের। ফার্স্ট এবং মোস্ট কমন হচ্ছে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট বা পিএমসি। পিএমসি তে ম্যাট্রিক্স হয় পলিমারের, যেমন পলিএস্টার, ইপক্সি, ফাইনাল এস্টার, পলিয়ামাইড সব থাকে। আর এদের যেসব ফাইবার ইউজ করা হয় সেগুলো হচ্ছে গ্লাস, গ্রাফাইট, কেভলার এটসেট্রা। সো আমরা এদের আরো কিছু ডিসকাস করছিলাম যে এগুলা আমাদের তোমাদের যে ক এর বই আছে সেখানে ডিটেইলে বলা আছে। বাট সবচেয়ে কমন যে ফাইবারটা ইউজ করা হয় সেটা হচ্ছে গ্লাস ফাইবার। গ্লাস ফাইবারটা হচ্ছে গ্লাস বা সিলিকার তৈরি এবং আহ, এদের মাল্টিপল ভ্যারিয়েন্ট আমরা বলেছিলাম। একটা হচ্ছে ই গ্লাস বা ইলেকট্রিক্যাল গ্লাস। ইলেকট্রিক্যাল গ্লাসটা সাধারণত ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা মানে ডিজাইন করা হয়েছিল, তার গুড গুড ইনসুলেটিং প্রপার্টি ছিল, বাট এগুলো এখন স্ট্রাকচারাল পারপাস ইউজ করা হয়। এছাড়া একটা আছে এস গ্লাস। এস গ্লাস হচ্ছে হাই সিলিকা কন্টেন্ট থাকে এবং এদের হাই টেম্পারেচার, এদের স্ট্রেংথ ভালো। সবচেয়ে কমন গ্লাস ফাইবার হচ্ছে গ্লাস ফাইবার। এছাড়া আরো কিছু গ্লাস ফাইবার ডিসকাস করা হয়েছিল, যেমন সি গ্লাস, ডি গ্লাস, এ গ্লাস, আর গ্লাস, ইসিআর গ্লাস। এরপর হচ্ছে আমরা ডিসকাস করেছিলাম যে কেভলার ফাইবার নিয়ে। যেটা বললাম যে কেভলার ফাইবার হচ্ছে ইম্প্যাক্ট রেজিস্ট্যান্সের জন্য ভালো এবং বাট এদের সমস্যা হচ্ছে যে ইলেকট্রো ফ্যাব্রিক, এদের কম্প্রেসিভ স্ট্রেংথ খুব ভালো না এবং এগুলো একটু এক্সপেন্সিভ এবং এটা একটা কোম্পানি ডুপন্ট এই কেভলারটা বানাইছে, সো ওদের থেকে মানে patent use করার জন্য we need to pay them. So these are expensive, both in terms of getting the rights to use and also production facilities. এরপরে আমরা আরো গ্রাফাইট, পলিমারে গ্রাফাইট রাখলে কি ধরনের কম্পোজিট হয় সেটা হচ্ছে কার্বন গ্রাফাইট ফাইবার। আর হচ্ছে মেটাল মেট, এটা হয়। তো এদের আরো কিছু প্রপার্টি আছে, এগুলো হচ্ছে জাস্ট তোমাদের জাস্ট ক্লাসিফিকেশন টাইপের পড়াশোনা, বেশ ডেসক্রিপটিভ পড়াশোনা একটু, বাট এখান থেকে কোশ্চেন আসতে পারে। ক্লাসিফাই যখন আমরা বলতে পারি যে ডিপেন্ডিং অন দি টাইপ অফ ম্যাট্রিক্স নামগুলো লিখো, অথবা
কি ধরনের গ্লাস ফাইবার হইতে পারে, এস গ্লাস, ই গ্লাস, এগুলোর মানে কি, এগুলো একটা স্লাইডে বলা আছে, যে সি গ্লাস, ডি গ্লাস, জাস্ট হয়তো বলতে পারে যে নামগুলো বলতে, যে ডি গ্লাস মানে কি, ডাইইলেকট্রিক গ্লাস, ডিটেইল হয়তো নাও আসতে হতে পারে। But যদি বলা হয় যে একটা গ্লাস ফাইবার এর গ্লাস ফাইবার কি এবং তার কিছু এক্সাম্পল দাও, নাম সহ, ই গ্লাস, এস গ্লাস, তারপরে ডি, এ, আর মাল্টিপল টাইপ, সো জাস্ট just write the names and also something depends on how the question is asked. আচ্ছা, এরপরে আসছে ম্যাট্রিক্স, মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট, পলিমারের বদলে মেটাল যেখানে ইউজ করা হয় ম্যাট্রিক্স হিসেবে সেটাকে বলা হয় মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, ম্যাগনেসিয়াম, মাল্টিপল টাইপ অফ মেটাল ইউজ করা হয়। রিইনফোর্সমেন্ট হিসেবে সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম, কার্বন, এগুলো ইউজ করা হয়। যদি কিছু প্রপার্টি বলা হয়েছিল, অনেক ভালো স্ট্রেংথ এবং মডুলাস থাকে, বাট অনেক হাই টেম্পারেচার প্রসেস করতে পারবে। এছাড়া আমরা ডিসকাস করেছিলাম সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট। মেটাল ম্যাট্রিক্সে মেটাল হচ্ছে ম্যাট্রিক্স, আর এখানে সিরামিক আমরা ম্যাট্রিক্স হিসেবে ইউজ করি, এবং গ্লাস, কার্বন, সিলিকন কার্বাইড এগুলোকে আমরা ইউজ করি ম্যাট্রিক্স হিসেবে। তো এগুলোর ভালো একটা ইউজ হচ্ছে ওদের অনেক হাই সার্ভিস টেম্পারেচার থাকে, তো সেই ক্ষেত্রে আমরা রকেট নজল বা এই ধরনের হাই টেম্পারেচার আমরা যেখানে এক্সপেক্ট করি সেখানে আমরা সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট ইউজ করতে পারি। কার্বন কার্বন কম্পোজিট ডিসকাস করা হয়েছিল, যেখানে ম্যাট্রিক্স এবং ফাইবার বা রিইনফোর্সমেন্ট দুইটাই অ্যাকচুয়ালি কার্বনের তৈরি। দুইটা বিভিন্ন দুই টাইপের কার্বন হতে পারে, গ্রাফাইট অথবা নর্মাল অন্য টাইপের কার্বন, বাট সেম হইলে যেটা আমরা কার্বন কার্বন কম্পোজিট বলি, যে রিইনফোর্সমেন্ট এবং ম্যাট্রিক্স দুটাই কার্বন। আচ্ছা, সিরামিক এবং বোরন ফাইবার ডিসকাস করা হয়েছিল এবং কার্বন ন্যানোটিউব মাল্টিপল টাইপ। এরপরে আমরা ডিসকাস করেছিলাম যে ম্যানুফ্যাকচারিং অফ কম্পোজিটস, সেখানে মাল্টিপল টাইপ অফ ম্যানুফ্যাকচারিং মেথড আমরা ডিসকাস করেছি। এখান থেকে তোমাদের কোশ্চেন দেওয়া হবে, যে আমরা যদি বলি যে যেমন হ্যান্ড লেয়ার, এটার একটা ডেসক্রিপশন দাও, তাহলে এই যে এই স্লাইড থেকে এই ফিগার সহ অ্যান্সার করতে হবে। বা আমরা যদি বলি যে প্রিপ্রেগ ম্যানুফ্যাকচারিং কাকে বলে, বা এটা একটা স্কেমাটিক দিতে, সো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। আহ, বাংলা পড়াশোনার মতো এটা আহ, তোমাদের যখন কভার করা হয়েছিল, যে আমি যদি বলি যে যেমন ধরো যে ফিলামেন্ট ওয়েল্ডিং, এটার একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ইউজ করা হয় হলো অ্যাক্সিসিমেট্রিক কম্পোজিট স্ট্রাকচারের জন্য, যেমন পাইপ, ট্যাঙ্ক বা প্রেসার ভেসেল। এখন কোশ্চেন করা হইতে পারে যে আমার একটা প্রেসার ভেসেল বানানো লাগবে, এটার জন্য কোন কম্পোজিট ম্যানুফ্যাকচারিং প্রসেসটা ইউজ করা হয় সেটার ডেসক্রিপশন দিতে। সো এভাবে কোয়েশ্চেন আসতে পারে, যে স্পেসিফিক্যালি নাম না বলে আমরা এই ধরনের যে অ্যাক্সিসিমেট্রিক কম্পোজিট স্ট্রাকচার লাইক পাইপ, ট্যাঙ্ক, এগুলা প্রডিউস করতে কি ধরনের ম্যানুফ্যাকচারিং প্রসেস ইউজ করা হয়, এভাবে কোয়েশ্চেন আসতে পারে। সো সেক্ষেত্রে তোমরা জাস্ট এই প্রসেসটা ডিসক্রাইব করবে, যে ম্যানুফ্যাকচারিং প্রসেস কিভাবে করা হয়। ঠিক স্যার আছে তো? স্যার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা কি পড়া লাগবে মানে প্রসেসের? হ্যাঁ, পড়া লাগবে। ওকে স্যার। ঠিক আছে, সো তোমাদের যে এগুলা বেশ সিম্পল টাইপের, সিম্পল না মানে একটু মুখস্থ টাইপের পড়াশোনা, বাট প্রশ্ন আসতে পারে। ওকে, এরপরে তোমাদের হচ্ছে মেইন কম্পোজিট যে মেকানিক্স, সেখানে আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে রিভিউ করা হয়েছিল তোমাদের মেকানিক্স আইডিয়া গুলো। সো মেকানিক্স এ প্রথমে আমরা বলেছিলাম স্ট্রেস কাকে বলে। স্ট্রেস হচ্ছে ইন্টারনাল ফোর্স ইন্টেন্সিটি পার ইউনিট এরিয়া। আমরা এটা ইউজ করি নো আমাদের একটা কম্পাউন্ডের ভিতরে কি অবস্থা আর কি, আমাদের সেটা আমাদের স্ট্রেংথ কে ক্রস করতেছে কিনা। সো মেইনলি এটা হচ্ছে স্ট্রেসের কাজ। সো আমরা একটা ম্যাটেরিয়াল আমরা জানি যে ফর এট সার্টেন লিমিট সেটা ব্রেক করে, সো আমাদের ম্যাটেরিয়ালের কোনো ভিতরে কোথাও এই লিমিটটা ক্রস করতেছে কিনা সেটা আমরা জানতে চাই, এবং অথবা এটা জানার জন্য আমরা স্ট্রেস ইউজ করি। সিমিলার একটা কোয়ান্টিটি হচ্ছে স্ট্রেইন, সরি স্ট্রেসের মাল্টিপল স্টেট। আমরা তোমরা এটা পড়ছো আগে, যে একটা কিউব নিয়ে তার উপর এই ধরনের জেনারেল স্টেট অফ স্ট্রেস আমরা নিতে পারি। সো এখানে মেইনলি যেটা করা হয় যে আমাদের শিয়ার স্ট্রেস গুলোর কিছু রিলেশনশিপ এস্টাবলিশ করা হয়। আমরা এখানে বলি যে
এই প্লেনের উপর যে শিয়ার স্ট্রেস কাজ করতেছে, যেমন টাউ ওয়াই জি, এটা হচ্ছে টাউ জি ওয়াই এর ইকুয়াল, সো এগুলো হচ্ছে জাস্ট আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে আসে, যেটা বলে যে এই টোটাল বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। সো এই স্ট্রেস, সরি, এই স্ট্রেসটা যে মোমেন্ট ক্রিয়েট করতেছে সেটা করেসপন্ডিং এই স্ট্রেস দিয়ে ব্যালেন্স করতেছে, এই দুইটা স্ট্রেস হচ্ছে সমান। সো এভাবে আমরা এটা এস্টাবলিশ করতে পারি। এরপর আমরা স্ট্রেইন নিয়ে কথা বলেছিলাম। স্ট্রেইন হচ্ছে যে ডেফিনেশন পার ইউনিট লেংথ, এবং আমরা আরো বলেছিলাম যে নর্মাল স্ট্রেইন এবং শিয়ারিং স্ট্রেইন এর ডেফিনিশন নিয়ে। নর্মাল স্ট্রেইন হচ্ছে এক্স ডিরেকশনের যেই ডেফরমেশন ডিভাইডেড বাই এক্স ডিরেকশনের ইনিশিয়াল লেংথ, আর নর্মাল স্ট্রেইন ওয়াই ডিরেকশন হচ্ছে ওয়াই ডিরেকশনের ডিফরমেশন ডিভাইডেড বাই ওয়াই ডিরেকশনের অরিজিনাল লেংথ। এরপরে আমরা একটু জেনারেলাইজড হুকস ল নিয়ে কথা বলেছিলাম। এই লটা যদি আমরা একটু দেখো, যে আমরা এটা যে মেইনলি যেটা বলে যে পয়সনস ইফেক্ট নিয়ে কথা বলে, যে আমরা যদি এক্স ডিরেকশনে কোনো স্ট্রেস অ্যাপ্লাই করি, যেমন সিগমা এক্স, সেটা আসলে আমাদের ওয়াই এবং জি ডিরেকশনেও কিছু স্ট্রেস ইনডিউস করে, এবং সেটার কারণে আমাদের কিছু ডেফরমেশন হয়। আলটিমেটলি যেটা হচ্ছে যে এক্স ডিরেকশনের যে স্ট্রেইন, সেটা এক্স ডিরেকশনের স্ট্রেসের সাথে সাথে ওয়াই এবং জি ডিরেকশনের যে স্ট্রেস, তাদের সাথে রিলেটেড, এবং সেটা হচ্ছে আমাদের পয়সনস রেশিও দিয়ে হচ্ছে ডিটারমিন করা হয়। সো এটাকে যদি আমরা একটু মেট্রিক্স আকারে লিখি, সো এক্স ডিরেকশনের স্ট্রেইন ইকুয়াল সিগমা এক্স বাই ই মাইনাস পার্সনস রেশিও টাইমস দিস কোয়ান্টিটি মাইনাস পার্সনস রেশিও টাইমস দিস কোয়ান্টিটি। সো এগুলাকে আমরা যদি এই ফার্স্ট স্টেটমেন্টটাকে আমি যদি মেট্রিক্স আকারে লিখি, তাহলে ই এক্স আর এপসিলন এক্স ইকুয়ালস দিস আর এই হচ্ছে আরেকটা স্ট্রেস ম্যাট্রিক্স। সো এটাকে যদি আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা ফার্স্ট ইকুয়েশনটা পেয়ে যাবো। So এভাবে আমরা হচ্ছে আহ, এভাবে হচ্ছে আমরা এই ইকুয়েশনটি ডেরাইভ করেছিলাম, যেটা আমাদের স্ট্রেস, স্ট্রেইন এবং স্ট্রেসের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করতেছে। স্ট্রেইন এবং স্ট্রেসের মধ্যে রিলেশনশিপ জানার জন্য আমরা যে ম্যাট্রিক্সটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় কমপ্লায়েন্স ম্যাট্রিক্স, অর্থাৎ স্ট্রেইন ইকুয়ালস এস টাইমস সিগমা। এসটা হচ্ছে কমপ্লায়েন্স, একটু উইয়ার্ড, বাট এস দিয়ে আমরা কমপ্লায়েন্স ম্যাট্রিক্স বুঝাই। কমপ্লায়েন্স বলতে বোঝায় যে আমরা সাধারণত কি স্ট্রেস অ্যাপ্লাই করি, সেখান থেকে আমরা স্ট্রেইন যদি জানতে চাই, তাহলে হচ্ছে আমরা কমপ্লায়েন্স ম্যাট্রিক্স ইউজ করি। সেটা হচ্ছে এই রিলেশনশিপটা বলে। আর একটা জিনিস আমরা দেখেছিলাম যে শেয়ার মডুলাস যদি আমরা না জানি, তাহলে কিভাবে আমরা এটা বের করবো। সো শেয়ার মডুলাস বের করার জন্য আমরা বের করতে পারি যে ই ডিভাইডেড বাই টু মাল্টিপ্লাই ওয়ান প্লাস নিউ, এই হচ্ছে আমাদের পয়সনস রেশিও। এর অপোজিট যেটা, যে আমরা অ্যাপ্লাইড স্ট্রেইন জানি, সেখান থেকে আমরা স্ট্রেস বের করতে চাই, তাহলে আমরা যেই রিলেশনশিপটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় স্টিফনেস ম্যাট্রিক্স। জেনারেলি এটাই আমরা চিনি, যে স্ট্রেস ইকুয়ালস স্টিফনেস ম্যাট্রিক্স টাইমস স্ট্রেইন। এই রিলেশনশিপটাকে আমরা বলছি স্টিফনেস ম্যাট্রিক্স। এবং কমপ্লায়েন্স ম্যাট্রিক্স এবং স্টিফনেস ম্যাট্রিক্স, তাদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে একটা একটা ইনভার্স। আমরা যদি এস জানি তাহলে সি বের করতে পারবো, অথবা সি জানলে আমরা এস বের করতে পারবো। এরপর আমরা স্ট্রেন এনার্জি নিয়ে ডিসকাস করেছিলাম। স্ট্রেন এনার্জি হচ্ছে যে কি পরিমাণ এনার্জি স্টোর হয় যখন একটা বডিকে আমরা ডিফর্ম করছি। আহ, এছাড়াও আমরা একটু ডিটেইলে বলেছিলাম যে মাল্টিপল টাইপ অফ ম্যাটেরিয়ালস এর জন্য হুকস ল এরকম হতে পারে। জেনারেলাইজ হুকস ল হচ্ছে দেখতে এরকম, যে 2D সিস্টেমে সিগমা 1 সিগমা 2 সিগমা 3, সরি, এটা জেনারেল সিস্টেমে না 2D, এই কয়টা ইন্ডিপেন্ডেন্ট স্পেস থাকে এবং কতগুলো স্ট্রেন আছে। তো এগুলোর মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করতেছে দিস বিগ ম্যাট্রিক্স। এবং আমাদের যদি এইটা আমাদের যে কোনো একটা পয়েন্টে সবগুলো স্ট্রেস জানতে হয়, তাহলে আমাদের সবগুলা কোএফিসিয়েন্ট জানতে হবে। C11 থেকে শুরু করে C66 মাঝখানে যা আছে সবগুলো জানতে হবে।
আরেকটা মেইন প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে যে একটা সিঙ্গেল ওরিয়েন্টেশনের জন্য, অর্থাৎ আমাদের 1 2 3 অর্থোগোনাল সিস্টেমের জন্য এটা যখন আমরা রোটেট করে ফেলবো, তখন হচ্ছে আমাদের এই কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো আমরা পরে একটা সিস্টেম ডেভেলপ করেছিলাম যে আমরা যখন রোটেট করবো একটা সিস্টেমকে, তখন আমরা অরিজিনালি কি ভ্যালু ছিল এই কোএফিসিয়েন্ট গুলার এবং তাদের মধ্যে কি অ্যাঙ্গেল রোটেট করা হয়েছে, এটার উপর ডিপেন্ড করে আমরা রোটেটের অবস্থায় এই কোয়ান্টিটি গুলো আমরা মেজার করতে পারি। তো এটা আমরা হচ্ছে এর এই স্লাইডের পরে আমরা দেখবো, বাট এটা করা যায়। বাট মেইন ক্যাভিয়েটটা বলা হচ্ছে যে আমরা যদি যে কোনো একটা পয়েন্টে সবগুলা স্ট্রেস জানতে চাই, তাহলে আমাদের অনেকগুলো কোএফিসিয়েন্ট জানতে হয়। সো এতগুলো যদি জানতে আমরা না চাই, তাহলে তখন আমরা মাল্টিপল টাইপ অফ সিম্পলিফিকেশন আমরা নিয়ে আসি। এই সিম্পলিফিকেশন গুলো আমরা ফার্স্ট একটা বলা হয়েছিল যে অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়ালের জন্য আমরা একটা সিম্পলিফিকেশন করি। সো অ্যানাইসোট্রপিক বলতে বোঝাচ্ছে যে কোনো পয়েন্টে তাদের কোনো ডিরেকশনাল ডিপেন্ডেন্স নাই, সবগুলো হচ্ছে তোমার ডিরেকশনাল ইন্ডিপেন্ডেন্স। বাট এখানে যেটা হয় যে এই যে ডায়াগোনাল একটা লাইন টানা হচ্ছে, এর উপরে যে টার্ম আছে সেগুলো সাধারণত ইন্ডিপেন্ডেন্ট, আর বাকি যে টার্ম গুলো আছে এগুলো হচ্ছে একটা একটা সমান, এবং সেটা আমরা সাধারণত স্ট্রেন এনার্জি ডেনসিটি ফাংশন থেকে ডেরাইভ করতে পারি। যে এই যে 3 1 আর 1 3 এগুলো হচ্ছে ইকুয়াল, 4 1 আর 1 4 এগুলো হচ্ছে ইকুয়াল। সো এগুলো দিয়ে আমরা দেখিয়েছিলাম যে আমাদের আসলে নাম্বার অফ আননোন হচ্ছে 21। 21 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এবং যেসব ম্যাটেরিয়ালের 21টা ইন্ডিপেন্ডেন্ট আননোন থাকে, ইলাস্টিক কনস্ট্যান্ট, সেগুলোকে বলা হয় অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল। অর্থাৎ আমাদের যে কোনো পয়েন্টে স্ট্রেস কি এটা জানতে হলে আমাদেরকে 21টা কোয়ান্টিটি জানতে হবে। এটাকে একটু সিম্পলিফাই করা হয় যেই অ্যাজাম্পশন দিয়ে, সেটাকে বলা হচ্ছিল মনোক্লিনিক ম্যাটেরিয়াল। মনোক্লিনিক ম্যাটেরিয়াল যদি আমরা চিন্তা করি, যেমন ধরো এখানে একটা 1 2 3 সিস্টেম আছে, এবং এটা এমন ধরনের ম্যাটেরিয়াল যেটার একটা রিফ্লেকটিভ সিমেট্রি আছে। অর্থাৎ আমি যদি x1 x2 x3 অর্থাৎ আহ, যে কোনো একটা পয়েন্ট, যেমন ধরো x1 আর x2 সমান, যেমন ধরো 1 2 আর 5, এরকম একটা পয়েন্টে যাই, আর এর একদম রিফ্লেকটিভ একটা পয়েন্ট 1 2 আর -5, এর রিফ্লেকশন অ্যাবাউট 1 2 প্লেন যদি আমি চিন্তা করি, তাহলে এই দুটো পয়েন্টের হচ্ছে প্রপার্টি আমরা সমান পাবো। এই পয়েন্টে আমাদের ম্যাটেরিয়ালের যে স্ট্রেস স্টেট, তার রিফ্লেকশন যে পয়েন্ট, সেই পয়েন্টেও তার প্রপার্টি হচ্ছে আর স্ট্রেস স্টেট হচ্ছে সেম। সো এটা মানে হচ্ছে আমাদের এই যে স্ট্রেইন, এই দুইটা পয়েন্টের মধ্যে স্ট্রেইন গুলো হচ্ছে সমান, নর্মাল স্ট্রেইন এবং শিয়ার স্ট্রেইন, ইন প্লেন শিয়ার স্ট্রেইন সমান, বাট আউট অফ প্লেন যেসব শিয়ার স্ট্রেইন থাকে, gamma 3 1 equals negative gamma 3 1 and so on. সো আমরা এই ধরনের যেসব ম্যাটেরিয়াল থাকে তার জন্য কিছু আরেকটু সিম্পলিফাই করতে পারি, এবং তাদের স্টিফনেস ম্যাট্রিক্স দেখতে হচ্ছে এরকম। সো মাল্টিপল টার্ম হচ্ছে জিরো হয়ে গেছে। এখানে হচ্ছে জাস্ট একটা প্লেন অফ সিমেট্রি থাকে, রিফ্লেকটিভ সিমেট্রি, যেটা হচ্ছে 1 2 প্লেন। এই 1 2 প্লেনের রিফ্লেকটিভ সিমেট্রি যখন আমরা অ্যাপ্লাই করি, তখন মাল্টিপল টার্ম হচ্ছে জিরো হয়ে যায়। তো দেখো এখানে আমরা বলছিলাম যে যে কোনো একটা পয়েন্টে সিগমা ওয়ান এর এক্সপ্রেশন আমরা ডেরাইভ করছি, তার রিফ্লেকটিভ সিমেট্রির জন্য সিগমা ওয়ান এর এক্সপ্রেশন আমরা ডেরাইভ করতে পারি। বাট যেহেতু সিগমা ওয়ান আর সিগমা ওয়ান প্রাইম রিফ্লেকটিভ সিমেট্রি দুইটার সমান, তারপর আমরা মাল্টিপল টার্মস আমরা সাবস্টিটিউট করে লাস্টে আমরা দেখাইছি যে C14 C15 হচ্ছে সমান। এভাবে আমরা মাল্টিপল টার্ম হচ্ছে জিরো করে দিতে পারি। এটা হচ্ছে আমরা আমাদের স্টিফনেস ম্যাট্রিক্সটাকে সিম্পলিফাই করলাম। আহ, এটাকে যদি আমরা আরো একটু সিম্পলিফাই করি, সেটাকে বলা হয় অর্থোট্রপিক ম্যাটেরিয়াল। একটার বদলে আরো দুইটা প্লেন অফ সিমেট্রি, অর্থাৎ টোটাল তিনটা প্লেন অফ সিমেট্রি থাকলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অর্থোট্রপিক ম্যাটেরিয়াল। সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ আননোন হচ্ছে 9 10 11 12 মাত্র, বাকি সব টার্ম হচ্ছে জিরো। আমাদের কম্পোজিট আমরা সাধারণত অর্থোট্রপিক ম্যাটেরিয়াল হিসেবে আমরা আম, মানে কনসিডার করতে পারি কম্পোজিট গুলাকে। এবং এটার একটা সুবিধা হচ্ছে যে অর্থোট্রপিক ম্যাটেরিয়ালে, যেমন ধর এরকম একটা অর্থোট্রপিক ম্যাটেরিয়ালে আমরা থ্রি ডিরেকশনে একটা স্ট্রেস অ্যাপ্লাই করলাম σ3, এটা অ্যাপ্লাই করা হলে দেখা যায় যে সবগুলো স্ট্রেইন শিয়ার স্ট্রেইন হচ্ছে জিরো। অর্থাৎ এই ধরনের ম্যাটেরিয়ালে কোনো শেপ চেঞ্জ নাই, সবগুলো হচ্ছে জাস্ট লেংথ চেঞ্জ হচ্ছে।
যদি আমরা শুধুমাত্র একটা ডিরেকশনে স্ট্রেস অ্যাপ্লাই করতেছি। এরপরে হচ্ছে আমরা দেখেছিলাম যে আইসোট্রপিক ম্যাটেরিয়াল কাকে বলে। এটার আরো সিম্পলিফাই করলে যেটা আসে এটা হচ্ছে ইনফিনিট নাম্বার অফ প্লেন অফ সিমেট্রি থাকে, সেটাকে বলা হয় আইসোট্রপিক ম্যাটেরিয়াল। এবং এর মাল্টিপল টার্ম আমরা ডেরাইভ করেছিলাম। আহ, এবং আমরা একটা জেনারেল প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করছি যে এই যে টার্ম গুলো থাকে কমপ্লায়েন্স এবং স্টিফনেস ম্যাট্রিক্সে, এগুলো আমরা কিভাবে মেজার করতে পারি। এই মেজার করার জন্য আমরা সাধারণত যেটা করতাম যে একটা ডিরেকশনে আমরা সার্টেন অ্যামাউন্ট অফ স্ট্রেস অ্যাপ্লাই করতাম, বাকি সব হচ্ছে জিরো। সেটা করার পরে আমরা মাল্টিপল টার্ম আমরা বের করছি যে E1 মানে কত, মানে ইঞ্জিনিয়ারিং কনস্ট্যান্ট E1 মানে কত, নিউ 1 2 নিউ 1 3 এগুলো কত, এগুলো বের করছি। সো ইন জেনারেল আমরা যদি পয়সন্স রেশিও আমরা মেজার করতে চাই, বি নিউ আই জে ইকুয়ালস নেগেটিভ এপসিলন জে ডিভাইড বাই এপসিলন আই, অর্থাৎ নিউ 1 3 হচ্ছে এপসিলন 3 ডিভাইড বাই এপসিলন 1। সো পরেরটা হচ্ছে নিউমারেটর আর আগেরটা হচ্ছে ডিনোমিনেটর। ওকে, সো এভাবে আমরা মাল্টিপল কোয়ান্টিটি আমরা ডেরাইভ করেছিলাম। সো এগুলা ডিটেইলে যাওয়ার আসলে এখন আহ, প্রয়োজন নাই। বাট আমরা দেখাইছিলাম যে আমাদের এই যে কোয়ান্টিটি আছে আমাদের পয়সন্স রেশিও, সেগুলো ইন্ডিপেন্ডেন্ট না। ফার্স্ট অফ অল যেমন ধর নিউ 1 2 সেটার আমাদের রেশিও অফ E2/E1 এর চেয়ে স্মলার হবে, এরকম কিছু রেস্ট্রিকশন আছে। সো এটা ছিল আমাদের জাস্ট একটা মেকানিক্স এর কিছু ব্যাকগ্রাউন্ড, যেখানে আমরা দেখিয়েছিলাম যে আমাদের এই যে হুডস ল কিভাবে অ্যাপ্লাই করতে হয় ফর অর্থোট্রপিক ম্যাটেরিয়াল, অ্যানাইসোট্রপিক এবং আইসোট্রপিক ম্যাটেরিয়াল। আমরা এটাও দেখিয়েছিলাম যে এই যে বিভিন্ন স্টিফনেস ম্যাট্রিক্স এর মাল্টিপল টার্মস আছে, সেগুলোর সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্যান্ট যেমন নিউ বা পয়সন্স রেশিও, ইয়াংস মডুলাস, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনস্ট্যান্ট। এগুলোর রিলেশনশিপ কি উইথ দ্য কমপ্লায়েন্স আর স্টিফনেস ম্যাট্রিক্স, সেগুলো হচ্ছে আমরা এই লেকচারে ডিসকাস করেছিলাম। স্যার, স্যার মানে এই স্লাইডটা তো স্যার মোটামুটি একটু নিউমেরিক্যাল টাইপের, মানে এদিক থেকে কিরকম কোশ্চেন আসতে পারে মানে এই স্লাইডটা থেকে? আম, এখান থেকে তোমাদেরকে যেমন ধরো তোমাদের একটা নর্মাল কোয়েশ্চেন আসতে পারে যে এই যে এখানে একটা জিনিস ডেরাইভ করা হয়েছে, দেখো C14 আর C15 এগুলো জিরো। বা নর্মাল বলতে পারি যে এটার যে স্টিফনেস ম্যাট্রিক্স, এই যে মনোক্লিনিক ম্যাটেরিয়াল, এটার স্টিফনেস ম্যাট্রিক্স স্ট্রাকচারটা কিরকম, নর্মাল কোয়েশ্চেন। এখানে যেহেতু তোমাদের খুব বেশি কম্পোজিট রিলেটেড ম্যাটেরিয়ালস নাই, সো এটা তোমাদের জাস্ট মানে এই ধরনের নর্মাল স্লাইডের ভিতরে যা আছে সেগুলো, যে যদি বলা হয় যে মনোক্লিনিক ম্যাটেরিয়ালস এর স্টিফনেস ম্যাট্রিক্স এর স্ট্রাকচার কি, বা সেটা অর্থোট্রপিক হলে তার স্টিফনেস ম্যাট্রিক্স স্ট্রাকচার কি, সেই ধরনের কোয়েশ্চেন দেওয়া হতে পারে। ঠিক আছে, বাট এখানে যেমন ধরো আরো কিছু ডিসকাস করা হয়েছিল যে যেমন ধরো মনোক্লিনিক ম্যাটেরিয়ালে আমরা যদি কোনো ওয়ান সিঙ্গেল ডিরেকশনে আমরা স্ট্রেস অ্যাপ্লাই করি, তাহলে তার শিয়ার্স একটা শেপ চেঞ্জ হচ্ছে। সো এটা কিভাবে হচ্ছে সেটা জানতে চাইতে পারি। যে আমি যদি বলি যে যেমন ধরো একটা কিউব মনোক্লিনিক ম্যাটেরিয়ালের তৈরি, আমরা এটাতে সিঙ্গেল সিঙ্গেল যেমন 3 ডিরেকশনে আমরা একটা স্ট্রেস অ্যাপ্লাই করছি, বাকি সব ডিরেকশনে স্ট্রেস হচ্ছে জিরো। তো শো দ্যাট যে এটার ইন প্লেন একটা শেপ চেঞ্জ হবে, বাট আউট অফ প্লেন কোনো শেপ চেঞ্জ হবে। So এই ধরনের কোয়েশ্চেন এটা হতে পারে। Whatever you have in the slide, um, that is relevant. ঠিক আছে। ওকে ওকে স্যার। ওকে, সো এরপর হচ্ছে আমরা কম্পোজিটের চ্যাপ্টার হচ্ছে তিনটা: ম্যাক্রোমেকানিক্স, মাইক্রোমেকানিক্স, ম্যাক্রোমেকানিক্স অফ ল্যামিনা, মাইক্রোমেকানিক্স অফ ল্যামিনা এবং ম্যাক্রোমেকানিক্যাল অ্যানালিসিস অফ ল্যামিনেটস। সো ম্যাক্রোমেকানিক্স অফ ল্যামিনা আমরা প্রথমে স্টাডি করছিলাম। ম্যাক্রোমেকানিক্স অফ ল্যামিনাতে আমাদের একটা ল্যামিনার প্রপার্টি দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো সরি, গ্রাফাইট ইপক্সি লামিনার প্রপার্টি আমরা দিয়ে দিছি, গ্রাফাইট ইপক্সি প্রপার্টি এই দিয়ে আমরা কিছু ম্যাথ করছিলাম এবং দেখছিলাম যে আমাদের এই একটা ল্যামিনা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে আমাদের কি প্রপার্টি, সেটাকে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে ওরিয়েন্ট করলে তার
প্রপার্টিটা কিভাবে চেঞ্জ হবে, বাই প্রপার্টি আই মিন তাদের স্টিফনেস ম্যাট্রিক্স কিভাবে চেঞ্জ হবে, সেটার স্টাডি ছিল এই চ্যাপ্টারে। সো এখানে আমরা একটা প্লেন স্ট্রেস অ্যাজাম্পশন ইউজ করেছিলাম। প্লেন স্ট্রেস অ্যাজাম্পশন বলতে বোঝায় যে এটার আউট অফ প্লেন কোনো স্ট্রেস নাই। আউট অফ প্লেন বলতে সিগমা 3, টাউ 3 1 এবং টাউ 2 3 এগুলো সব হচ্ছে জিরো, এতে কোনো এক্সটার্নাল লোড নাই এবং এটা খুব একটা থিন প্লেট। এই ধরনের অ্যাজাম্পশন আমরা ইউজ করে মাল্টিপল ফর্মুলা আমরা ডেরাইভ করছি। বাট প্রথমে আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে অর্থোট্রপিক ম্যাটেরিয়াল, সেটার স্টিফনেস ম্যাট্রিক্স হচ্ছে এরকম। এবং সেখান থেকে আমরা কিছু, যেহেতু প্লেন স্ট্রেস, আমরা দেখিয়েছিলাম যে এই বিগ 6x6 ম্যাট্রিক্সটাকে আমরা 3x3 ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি, বিকজ সিগমা 3 ইকুয়াল 0 এবং বাকি দুটো স্ট্রেন কম্পোনেন্ট হচ্ছে 0 0 0 এন্ড 0। তো এই কনভার্সনের ফলে আমাদের ম্যাট্রিক্সটা ছোট হয়ে গেছে এবং আমরা এই ম্যাথগুলো আমরা আমাদের ক্যালকুলেটর ইউজ করে সলভ করতে পারি। সিগমা 1 সিগমা 2 গ্যামা 1 2 এবং তাদের রিলেশনশিপ হচ্ছে সরি এপসিলন 1 এপসিলন 2 গ্যামা 1 2, তাদের রিলেশনশিপ হচ্ছে সিগমা 1 সিগমা 2 টাউ 1 2 এদের সাথে। এবং এই যে বড় একটা ম্যাট্রিক্স ছিল কমপ্লায়েন্স ম্যাট্রিক্স, এটাও জাস্ট আমাদের চারটা আননোন আছে। এরপর আমরা এই যে এটার যে ইনভার্স স্টিফনেস ম্যাট্রিক্স, সেটা কিউ দিয়ে বলা হচ্ছে। এবং এই কিউ যেহেতু আমরা এখন একটা বড় ম্যাট্রিক্স থেকে ছোট ম্যাট্রিক্স হয়ে গেছে, এটাকে বলা হয় রিডিউসড স্টিফনেস ম্যাট্রিক্স। আর এই কোএফিসিয়েন্ট গুলোকে বলা হচ্ছে রিডিউসড স্টিফনেস কোএফিসিয়েন্ট। এবং এটা আমরা বিভিন্ন ফর্মুলা ইউজ করে আমরা এই কিউ এর এক্সপ্রেশন গুলা উইথ রেসপেক্ট টু ই ওয়ান ই টু এগুলার কিভাবে আমরা ডিরাইভ করতে পারি সেটা আমরা লিখেছিলাম এবং পয়সন্স রেশিও এগুলো দিয়ে ডিরাইভ করেছিলাম। বাট জেনারেলি আমাদের যে প্রিন্সিপাল ছিল সেম প্রিন্সিপাল, যে ডেরিভেশনের ওয়ে অফ ডেরিভেশন ইজ, যেটা ডেরাইভ করব সেটাকে নন জিরো রেখে বাকিগুলোকে জিরো ধরা হয়েছে। এরপরে আমরা এই যে রিডিউস স্টিফনেস ম্যাট্রিক্স সেটাকে ইউজ করে তাদের কোয়ান্টিটি গুলো ডেরাইভ করেছি। তো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যে E1 equals 1 by S11, or more generally আমরা যদি বলি যে আমাদের এই যে রিডিউস স্টিফনেস ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে আমাদের আমরা বলে দিলাম যে আমাদের S11 S12 S22 S66 এগুলো আমরা কিভাবে ডেরাইভ করতে পারি ইন টার্মস অফ দ্য ইঞ্জিনিয়ারিং কনস্ট্যান্ট। তাহলে তোমাদেরকে জাস্ট এরকম একটা ব্লক নিয়ে দেখাইতে হবে যে একটা স্ট্রেস টার্ম হচ্ছে জিরো, নন জিরো, বাকিগুলো জিরো, তারপরে হচ্ছে এই সবগুলো বের করতে পারবে। তো এখানে একটা জিনিস আমরা বলতেছি যে এই নিউ 1 2 সেটা আসলে ইন্ডিপেন্ডেন্ট না, সেটাকে আরেকটা রেসিপ্রোকাল রিলেশনশিপ বলে। আচ্ছা, নিউ 1 2 বাই E1 ইকুয়ালস নিউ 2 1 বাই E2। সো তোমাদের এই স্থান থেকে আমরা তোমাদেরকে আস্ক করতে পারি যে কিভাবে আমরা এই যে S11 S22 S66 এগুলোকে আমরা E1 E2 নিউ 1 2 নিউ 2 1 এগুলোর রেসপেক্টে আমরা ডেরাইভ করতে পারি। ভেরি সিম্পল ডেরিভেশন, জাস্ট একটাকে নন জিরো রেখে বাকিগুলোকে জিরো করার আগে তারপরে জাস্ট এই যে ম্যাট্রিক্স দেখে আমরা মাল্টিপ্লাই করে দিই, সেটা হচ্ছে আমাদের ডেরিভেশন প্রসিডিউর। তো এভাবে আমরা মাল্টিপল ফর্মুলা আমরা ডেরাইভ করেছিলাম এবং দেখেছি যে কিভাবে আমরা S12 Q12 এগুলো ডেরাইভ করা যায়। তোমাদের অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম, তোমাদের ভেরি ফিউ প্রবলেম আছে এবং প্রবলেম গুলা ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। সবচেয়ে ইম্পর্টেন্ট মানে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে তোমাদের ফর্মুলা গুলো একটু মনে রাখা। অলমোস্ট অল প্রবলেমের জন্যই এটা। আহ, কিছু প্রবলেম আছে ম্যাট্রিক্স গুলো হয়তো একটু ক্যালকুলেশন করতে সময় লাগতে পারে, বাট ম্যাথ গুলা হচ্ছে খুবই সিম্পল এবং তোমাদের স্লাইডে যেসব ম্যাথ করানো হয়েছে সেগুলা করলেই হোপফুলি তোমাদের পারা যাবে। আমাদের ক্লাস টেস্টে যেরকম প্রবলেম দেওয়া হয়েছে ইউ ক্যান এক্সপেক্ট সিমিলার টাইপ অফ প্রবলেম। কুইজ ওয়ানে একটু বড় প্রবলেম দেওয়া হয়েছিল, বাট অন্যান্য কুইজে তোমরা দেখছো যে তোমরা যে ধরনের ম্যাথ করছো মোটামুটি ফ্যামিলিয়ার ম্যাথই দেওয়া হয়েছে। খুব আনফ্যামিলিয়ার কিছু আমরা দিব না, আনফ্যামিলিয়ার ম্যাথ। সো এই ধরনের ম্যাথ তোমরা এক্সপেক্ট করতে পারো স্লাইডে যেগুলো করানো হয়েছে। So, এই ধরনের ম্যাথ, যেমন ধরো তোমাদের একটা ইপক্সি গ্রাফাইট ইপক্সি ইউনিডাইরেকশনাল ল্যামিনার জন্য তোমাদের যে কমপ্লায়েন্স ম্যাট্রিক্স এগুলো বের করতে বলছে। So, এটা জাস্ট ডাটা রিড করতে হয়। ডাটা রিড করে এখান থেকে তোমাদের হচ্ছে জাস্ট যে এখানে S11 S12 এগুলোর যে এক্সপ্রেশন তোমরা বের করছো উইথ রেসপেক্ট টু
E1 E2 এগুলার E1 E2 নিউ 1 2 এগুলো বের করেছে। আচ্ছা, সো এরপরে আমরা দেখছিলাম যে আসলে আমাদের যে এই ল্যামিনা গুলোকে আমরা যদি একটু রোটেট করে দিই উইথ রেসপেক্ট টু সাম অ্যাঙ্গেলস, দেন আমাদের প্রপার্টি গুলো কিভাবে চেঞ্জ হয়। তো সেগুলোর জন্য আমাদের ডিটেইল কিছু ডেরিভেশন ছিল, বাট বটম লাইন হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স আমরা নিয়েছিলাম যেটাকে বলা হয় ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এবং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের কাজ হচ্ছে দুইটা কোঅর্ডিনেট সিস্টেমকে লিংক করা। সো আমরা লোকাল হচ্ছে 1 2 3 আর গ্লোবাল হচ্ছে XYZ, এখানে জি তো নাই, এক্স ওয়াই। তো লোকাল এবং গ্লোবালের মধ্যে আমাদের যে রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য যে ম্যাট্রিক্সটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এবং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে দেখো আমরা স্ট্রেস ট্রান্সফর্ম করতে পারতেছি, অথবা আমরা অপোজিট ডিরেকশনে আমরা যেতে পারি গ্লোবাল থেকে লোকাল। এরপরে আমরা সেই সেম কাজ স্ট্রেইনের জন্য করতে পারি, এবং আমরা দেখিয়েছিলাম যে আমাদের এই যে স্ট্রেস ইন গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম এবং স্ট্রেইন ইন গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম, তাদের মধ্যে যে রিলেশনশিপ সেটা হচ্ছে এই একটা ম্যাট্রিক্স দিয়ে আমরা এস্টাবলিশ করতে পারি। এই ম্যাট্রিক্সে Q11 বার, Q12 বার, Q22 বার মাল্টিপল কোয়ান্টিটি আছে। তো তোমাদের এক্সামে যদি, এটা ক্লাসে বলা হয়েছে, এক্সামে যদি এই ম্যাথটা আমরা দিই তাহলে এই ফর্মুলাগুলো দেওয়া থাকবে। এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। এই পেজে যে ফর্মুলাটা দেওয়া আছে, পেজ 15, এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করতে হবে না। যদি এক্সামে কোয়েশ্চেন থাকে তাহলে তোমাদের জাস্ট Q11 Q22 তারপরে cos থিটা sin থিটা এগুলোর উপর ডিপেন্ড করে এই কোয়ান্টিটিগুলো ডিরাইভ করা যাবে। ইফ দ্য ইফ এনি কোয়েশ্চেন ইজ গিভেন, যেখানে তোমাদের এটা করা লাগতে পারে। ওকে, তারপর হচ্ছে আমরা রিলেটেড কিছু ম্যাথ করেছিলাম, এবং আমরা আরেকটা জিনিস দেখিয়েছিলাম যে যখন আমাদের একটা অ্যাঙ্গেলে ল্যামিনেটর নেওয়া হয় তাদের মধ্যে একটা ফেনোমেনন থাকে যেটা হচ্ছে বলা হয় শিয়ার কাপলিং। শিয়ার কাপলিং বলতে আমরা বোঝাই যে একটা নর্মাল স্ট্রেস অ্যাপ্লাই করলে সেটা শিয়ার স্ট্রেস বা শিয়ার স্ট্রেইন ইনডিউস করে, এবং যে কোয়ান্টিটি দিয়ে আমরা সেটাকে কোয়ান্টিফাই করি সেটাকে বলা হচ্ছে শিয়ার কাপলিং। আমি যদি ম্যাট্রিক্স যদি ইকুয়েশন দেখি তাহলে বুঝবো শিয়ার কাপলিং এর ইকুয়েশন, যে ধরো এখানে নর্মাল স্ট্রেস অ্যাপ্লাই করা হচ্ছে, সেটার সাথে আমাদের যে নর্মাল স্ট্রেইন তার মধ্যে কিছু শিয়ার কাপলিং এফেক্ট আছে। আমাদের যেই কি বলে এটাকে শিয়ার সরি শিয়ার স্ট্রেস, সেটার জন্য আমাদের একটা ইফেক্ট থাকবে নর্মাল স্ট্রেইনে। এই যে ইফেক্টটা ক্যাপচার করতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে শিয়ার কাপলিং। ওকে, সো এই শিয়ার কাপলিং এগুলো বের করার জন্য আমরা কিছু ফর্মুলা ডিরাইভ করছিলাম। এটা জাস্ট আমাদেরকে ডেফিনেশন দিয়ে দেওয়া হয়েছে যে হচ্ছে 1/S16/E1। সো ডেফিনেশন ইউজ করে আমরা এগুলো বের করতে পারি। বাট আলটিমেটলি আমরা এই স্লাইডগুলোতে পয়েন্ট ছিল যে আমরা কিভাবে এই যে E1 G12 E2 এগুলো হচ্ছে আমাদের ইউনিডিরেকশনাল ল্যামিনার লোকাল কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে আমাদের প্রপার্টি। সেগুলোকে আমরা গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে ডেরাইভ করতে পারি সেগুলো হচ্ছে এই স্লাইডগুলোতে আমরা ডিসকাস করেছিলাম। ঠিক আছে, সো এগুলো থেকে আমরা পরে ডেরাইভ করার পরে একটা সিম্পল ম্যাথ করেছিলাম। সো again you can expect similar problems in your exam. Okay, সো এটা ছিল আমাদের ম্যাক্রো মেকানিক্স অফ ল্যামিনা। ম্যাক্রো মেকানিক্স অফ ল্যামিনা হচ্ছে এই অ্যানালিসিসটার মেইন পয়েন্ট হচ্ছে আমাদের, দেখো এই প্রবলেমটা যদি আমরা বলি যে আমাদের সরাসরি গ্লাস ইপক্সি এটার লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে ল্যামিনার এই যে প্রপার্টি গুলো দিয়ে দেওয়া হয়েছে, বাট আমরা যদি সেটা না জানি, যেমন ধরো আমরা এই ম্যাটেরিয়ালের ল্যামিনা লেভেলের প্রপার্টি গুলো জানি না এই কম্পোজিটের, আমরা শুধু গ্লাসের প্রপার্টি জানি, শুধু ইপক্সির প্রপার্টি জানি। সো একটা কম্পোজিট বা ল্যামিনাতে কি পরিমাণ গ্লাস কি পরিমাণ ইপক্সি আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের কম্পোজিটের ল্যামিনার প্রপার্টি আমরা ডিরাইভ করি যে ফর্মুলাগুলো ইউজ করে, সেটা হচ্ছে আমাদের মাইক্রো মেকানিক্স অফ ল্যামিনা। তো মাইক্রো মেকানিক্স অফ ল্যামিনাতে আমরা সেই স্টাডিগুলো করেছিলাম যে আমাদের একটা সার্টেন ল্যামিনাতে
যেমন ধরো ভলিউম ফ্র্যাকশন আমরা ডিসকাস করেছি যে 60% হচ্ছে গ্লাস আর 40% হচ্ছে অক্সি। সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই এই যে প্রপার্টি গুলো এখানে দেওয়া আছে সেগুলো আমরা কিভাবে ডিরাইভ করবো, সেটা ছিল মাইক্রোমেকানিক্স অফ না ল্যামিনার। স্যার কখন এটার করেসপন্ডিং যেই কাউন্টার পার্ট সেটা হচ্ছে না পারে নাই ম্যাক্রোমেকানিক্স অফ ল্যামিনার। সো ম্যাক্রোমেকানিক্স অফ ল্যামিনার আরেকটা স্লাইড ছিল, সেটা হচ্ছে মেইনলি স্ট্রেংথ নিয়ে ডিসকাস করে, স্ট্রেংথ প্যারামিটার গুলো ডিসকাস করে। এটা হচ্ছে 7:50। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে 8টা বাজে হচ্ছে এশার নামাজ। সো আমার হচ্ছে একটা ব্রেক নিতে হবে। আমরা কি 8:30 বাজে আবার কন্টিনিউ করতে পারি ক্লাসটা? জি স্যার, স্যার সমস্যা নেই। ওকে, সো হচ্ছে 8:30 বাজে আবার এখান থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, ওকে স্যার।